দেখতে দেখতে বিয়ের সময় ঘনিয়ে আসছে আবরার আর মানহার। তাদের বিয়েটা সাদামাটাভাবে হলেও আবরার তার প্রেয়সীকে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে যেতে চায়। অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে বিয়েতে, যারা তাদের নিকট আপনজন। আবরারের কথা মতো আজ সন্ধ্যায় তারা শপিংয়ে যাবে। মানহা যেতে চায় না, বাট আবরারের জেদের কাছে হার মানতে হয়। আবরার নিজ কক্ষে বসে ফাইল দেখছে। তার পাশে দাঁড়িয়ে আছে ঈশান। অনেকক্ষণ যাবৎ কিছু বলার জন্য চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। আবরার ফাইল চেক করছে আর ঈশানকে লক্ষ্য করছে। ঈশান আর চুপ করে থাকতে পারে না, কারণ সে যদি চুপ করে থাকে তাহলে আজ কথাটা বলতেই পারবে না। সেজন্য বলে, স্যার একটা কথা বলার ছিল। আবরার ফাইল থেকে মুখ সরিয়ে বলে, হ্যাঁ বলো। স্যার। আর বলতে পারল না, তার আগে বাহির থেকে কেউ দরজা নক করে। ঈশান বিরক্তিতে চ উচ্চারণ করে। ঈশানের অবস্থা দেখে মিটিমিটি হাসছে আবরার। ফের বলল, যাও, কে এসেছে দেখে এসো। ঈশান বিড়বিড় করে বলতে বলতে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে পিয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আচ্ছা দাঁড়াও, শুনে দেখি। ঈশানের অনেক রাগ হচ্ছে। এখনই কেন তাকে আসতে হলো? শালার কপালটাই খারাপ আমার। নিজে নিজে বকতে বকতে আবরারের সামনে দাঁড়িয়ে বলে, স্যার ইরশাদ চৌধুরী আপনার সাথে দেখা করতে আসছে। শালার টাকলা কি আসার সময় পাইল না? আমি যখনই বলতে গেলাম ঠিক তখনই কেন ভিলেনের মতো ইন্টি নিতে হলো? হ্যাঁ, ঈশানের কথা শুনে আবরার হালকা হেসে বলে, কষ্ট পেও না ঈশান, পরের সময় করে তোমাদের সব কথা শুনবো। তুমি গিয়ে তাকে আসতে বলো। দূর ভাল লাগে না বলে হাঁটা ধরে। গিয়ে পিয়নকে বলে তাকে ভিতরে আনতে। একটু পর এরশাদ চৌধুরী আবরারের কক্ষে আসে। তাকে দেখে আবরার কৌশল বিনিময় করে বসতে দেয়। ইশারায় তার জন্য চা নাস্তার ব্যবস্থা করতে বলে। আঙ্কেল হঠাৎ কি মনে করে আমার কথা মনে পড়লো? আবরার বাবা, আমি তোমার সাথে আলাদা কথা বলতে চাই। আবরার ইশারায় ঈশানকে বেরিয়ে যেতে বলে। ঈশান চলে যায়। আঙ্কেল কি হয়েছে বলুন। আবরার বাবা, আমার একটা রিকোয়েস্ট রাখবা? অনেক আশা নিয়ে এসেছে, বড্ড নিরুপায় আমি। আঙ্কেল আপনি কি বলতে চান একটু ক্লিয়ার করে বলেন, আমি কিছু বুঝছি না আপনার কথা। বাবা, তুমি তো জানো আমার একমাত্র মা মরা মেয়ে তৃষা, ও তোমাকে খুব পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে না পেলে ও সব শেষ করে দিবে। প্লিজ বাবা, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। এরশাদ চৌধুরীর কথা শুনে থমকে যায় আবরার। তিনি কি বলছেন এসব? সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বিস্মিত হয়ে বলে, আঙ্কেল এসব আপনি কি বলছেন? আপনি যা বলছেন সেটা কখনো সম্ভব নয়। প্লিজ বাবা, তুমি একটু ভেবে বলো। আঙ্কেল আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, প্লিজ এমন কিছু বলেন না যাতে আমাদের সম্পর্কটা নষ্ট না হয়ে যায়। আপনি হয়তো জানেন না আমাদের বিয়ে কনফার্ম হয়ে গেছে। হোয়াট? কি বলছো তুমি? জি আঙ্কেল, আমাদের বিয়েটা সামনের শুক্রবারই হবে। তেমন কাউকে বলা হয়নি, সেজন্য জানেন না। আসলে বিয়েটা সাদামাটাভাবেই হবে। পরে একসময় বড় করে পার্টি দিয়ে সবাইকে জানিয়ে দেবো ভাবছি। তাহলে আর কিছু বলার নাই। কংগ্রেচুলেশন ইয়াং ম্যান, তোমাদের বিবাহিতা জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আঙ্কেল। আসি বেটা, ভালো থেকো। বলেই তিনি বেরিয়ে গেলেন। তিনি মনে মনে ঠিক করেছেন মেয়েকে কালই তার খালামণির কাছে লন্ডনে পাঠিয়ে দিবে। সন্ধ্যা 7টা। সবাই রেডি হয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকার নামকরা শপিং মলের সামনে গিয়ে একসাথে হয় সবাই। চারপাশে মানুষ গিজগিজ করছে। তারা গিয়ে বসে শাড়ির দোকানে। কাল হলুদ, পরের দিন বিয়ে। প্রথমে হলুদের শাড়ি নেয় তারা। নীরা আর মানহা দুজনেই সেম কালেকশনের শাড়ি নেয়। তারপর ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি নেয়। তারপর বিয়ের জন্য লাল বেনারসি দেখে। আবরার মানহাকে চয়েস করতে বলে, বাট এত এত শাড়ির মধ্যে কোনটা রেখে কোনটা নেবে কনফিউশনে পড়ে। করুণ চোখে আবরারের দিকে তাকায়। প্রেয়সী মুখের ভাষা বুঝে ফেলে আবরার। ইশারায় আশ্বস্ত করে নিজে দেখতে থাকে। একটা লাল রঙের বেনারসিতে চোখ আটকে যায় আবরারের। সেটা ধরে নিয়ে মানহার হাতে দেয়। জিজ্ঞেস করে কেমন। মাথা নেড়ে সুন্দর বলে। সবাই আবরারের চয়েসের প্রশংসা করে। শপিং শেষ হলে একটা রেস্টুরেন্টে খেতে যায়। রাতের ডিনার শেষ করে রাত 10টায় বাসায় ফেরে সকলে। আকাশ জুড়ে হাজার তারা, চাঁদের আলো হাসে। রাতের বেলায় শিশির কণা গড়িয়ে পড়ে ঘাসে। আকাশে তারারা ঝলমল করছে।
কতগুলো তারা আবার মিটিমিটি করে চলছে। রাত অনেক হওয়ায় ঘুমাতে চলে যায় মানহা। নতুন এক ভোরের সূচনা হয়। সূর্য তার কিরণ দিয়ে অন্ধকারকে আলোকিত করে তোলে। সারা পৃথিবী তার আলোয় আলোকিত হয়। তেমনি মানহার অন্ধকার জীবনকে আলোকিত করে তুলছে আবরার। সমস্ত আধার সরিয়ে আলোর সূচনা তৈরি করে। চোখের আলো পড়তেই চোখ পিটপিট করে তাকায়। আর মোড়া ছেড়ে বিছানা থেকে উঠে বসে। ফোন হাতে নিয়ে দেখে সকাল 8টা বাজে। সেটা দেখে লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ে। দ্রুত ওয়াশরুমে ছুট লাগায়। ফ্রেশ হয়ে নিচে নামে। রান্না মাত্র শেষ হয়েছে, এবার সবাই খেতে বসবে। তাদের বাসায় সবসময় তাড়াতাড়ি রান্না হয়, কেননা তার বাবা যায় অফিসে আর চাচা ভাই মিলে শোরুমে যায়। সবাই একসাথে সকালের খাবার শেষ করে যে যার কাজে ছুট লাগায়। মানহা খাওয়া শেষ করে নিজের রুমে এসে তানসিকে কল লাগায়। বার দুয়েক রিং হতেই রিসিভ করে তানসি। হে আপু, কেমন আছো? এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ছোট বোনটা কেমন আছে শুনি? আমিও আলহামদুলিল্লাহ। কি করছো এখন? বসে বসে আপনার সাথে কথা বলি। আপু, তোমার সাথে আমার আরি কথাই কমু না। তুমি অনেক খারাপ। ও মা, কেন? আমি আবার কি করলাম? আমাকে ছাড়াই তুমি বিয়ে কইরা নিছো, এটা কি ঠিক বলো? বিয়ের কথা শুনে লজ্জা লাল নীল হতে থাকে মানহা। মানহাকে লজ্জা পেতে দেখে তানসি বলে, ওলে বাবা রে, আমার আপুটা দেখি লজ্জাও পাচ্ছে। তানসির পাশ থেকে জেনি বলে, এই, তোর কথা আমি কিচ্ছু বুঝতেছি না, প্লিজ আমাকে একটু বুঝিয়ে দে। ধুরবাল, তুই কেমনে বুঝবি? পরে কমু। জেনির কথা শুনে মুখটা কালো হয়ে যায়। জেনি মুখ কালো দেখে হেসে ফেলে। পরে বলছি মির্জান, রাগ করো না। তানসি জেনি এত রাতে তোর কাছে? হ্যাঁ আপু, দুজনে মিলে অ্যাসাইনমেন্ট করছি। ও আচ্ছা, তাহলে ভালো থাক, পরে কথা বলবো। আচ্ছা আপু, বাই। আল্লাহ হাফিজ। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। খানবিলায় মানহার হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। মানহাকে নীরা সুন্দর করে সাজিয়ে আনছে। মানহা সাজতে না চালেও জোর করে সাজিয়েছে। মানহাকে স্টেজে বসিয়ে দেয় নীরা। ভাইয়ের বিয়েতে অনেক অনেক কিছুর ইচ্ছে ছিল তার, কিন্তু সব কি আর পূরণ করা যায়? মানহার হলুদ শেষ হলে সে ছুটবে নিজ বাসায় ভাইকে হলুদ লাগাতে। সবাই একে একে হলুদ ছোঁয়ায় মানহাকে। অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে শেষ হয় মানহার হলুদের অনুষ্ঠান। প্রত্যেক মেয়ের জীবনে তাদের বিয়ের দিন নিয়ে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। সে সব রকমভাবে চেষ্টা করে যাতে তার ওই বিশেষ দিনটি ভালো কাটে। সুন্দর শাড়ি কেনে, সেরা মেকআপ করতে চায়, আগে থেকে সব কিছু ঠিক করে রাখে যাতে সেই দিনটা তার অন্তত তাকে কোনো দুশ্চিন্তা করতে না হয়। যাই হোক, আগে থেকে নানা রকমের পরিকল্পনা করে রাখলেও তার বিয়ের দিন নানা রকমের চিন্তা আসতেই থাকে। আসলে বিয়ে হলো অনেকটা 3 পায়ের দৌড়ে সমগোত্রীয়। বাধা পা দুটো একসঙ্গে আগে ফেলতে হয়। এক ছন্দে দৌড়াতে পারলে দিব্যি দৌড়াবে, কোনো ঝামেলা নেই। যে যার মতো দৌড়াতে গেলে হুমড়ি খাবে দুজনেই। সুতরাং হয় নিয়ম মেনে পা ফেলে ছোট, নয়তো দড়িটা খুলে ফেলে যে যার নিজের পথে হাঁটো। প্রথমবার বিয়ের মতো তেমন অনুভূতি হয় না মানহার। এবার হয় অন্যরকম অনুভূতি। দ্বিতীয়বারের মতো নিজেকে সাজিয়ে তোলে আবরারের জন্য, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। সে কেন তার জন্য এতটুকু করতে পারবে না? মানহাকে সাজানোর জন্য কোনো পার্লার থেকে লোক আসেনি। মানহা আসতে নিষেধ করছে। যেখানে নীরা অনেক বেশি সুন্দর করে সাজাতে পারে, সেখানে পার্লার থেকে লোক আসার কোনো মানেই হয় না। সন্ধ্যার পরে মানহাকে সাজাতে বসে নীরা। তাকে হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে মানহার খালাতো বোন বন্যা। বড় আপুর বিয়ের খবর পেয়ে ছুটে এসেছে সে। তাদের বাসা থেকে শুধু বন্যায় এসেছে, কারণ মানহা চায় না সবাই আসুক। নীরার ভাইয়ের সাথে এই বাড়িতে আসতে চেয়েছিল, বাট হলো না। সেজন্য বউ নিয়ে একেবারে যাবে, তারপর মজা করবে বলে ঠিক করেছে। মানহার সাজ কমপ্লিট করতে রাত 8টা বেজে যায়। একটু পরে বরপক্ষ চলে আসবে। নীরা মানহাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে বলল, আপু দেখো তো, নিজেকে চিনতে পারো নাকি?
একদম মনে হচ্ছে সদ্য আকাশ থেকে নেমে আসা কোনো পরী, যাকে দেখলে যে কোনো পুরুষ কাত হয়ে যেতে বাধ্য। আই অ্যাম শিওর আমার ভাই তোমাকে দেখলে হার্ট অ্যাটাক করবে। তোমাকে যা লাগছে আমি নিজেই ফিদা হয়ে গেছি। পাশ থেকে বন্যা বলে, হ্যাঁ আপু, ভাবি মনে কিন্তু ঠিকই বলেছে, তোমাকে খুব খুব সুন্দর লাগছে। মানহা কুটিয়ে কুটিয়ে নিজেকে আয়নায় দেখে। সত্যি সে নিজেকে চিনতে পারছে না। অদ্ভুত এক ফিলিংস হয় নিজের মাঝে। বাইরে থেকে গাড়ির শব্দ পেতেই নীরা আর বন্যা নিচে দৌড় দেয়। তারা নিশ্চিত বর এসেছে। মানহা দরজা ফিরিয়ে বেলকনিতে দাঁড়ায়। গেটের আলোয় বাহিরের সবটা স্পষ্ট দেখা যায়। আবরারকে গাড়ি থেকে নামতে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। আবরার গাড়ি থেকে নামার সময় মানহার বেলকনিতে দাঁড়ায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। আবরারের মানহার বেনারসির সাথে ম্যাচিং করে খয়েরি রঙের শেরওয়ানি আর পাগড়ি পরেছে। আবরারের মুখে দুষ্ট হাসি। মানহার লজ্জায় চোখ সরিয়ে রুমের ভিতর চলে আসে। আবরারদের বাসা থেকে আবরার, তার বাবা, দাদু আর খালু আর ফুফা আর তার খালাতো বোন নিশা এসেছে। আবরারের ছোট চাচা আছে, বাট তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিছু কারণে তারা আলাদা হয়ে গেছে। তাদের মতো তারা নিজেদের গুছিয়ে নিয়েছে। তাদের বিয়ের জন্য হয়নি কোনো স্টেজ, আর না আছে কোনো বিয়ে বাড়ির মতো হইচই। খুব সাদামাটা। তাতেই কোনো দুঃখ নেই আবরারের। সে তার বন বিড়ালকে নিজের করে পাচ্ছে, এতেই সে খুশি। আবরারকে সাদরে বরণ করে নেন তানিয়া বেগম। বরপক্ষদের সোফায় বসতে দেওয়া হয়েছে। আবরার চুপচাপ সোফায় বসে আছে। প্রেয়সীকে দেখার জন্য মনটা ছটফট করছে। কখন তার বন বিড়ালকে দেখবে মন ভরে। নীরা, বন্যা বড়দের সাথে নাস্তার ব্যবস্থা করে দিচ্ছে। অয়ন আর মিরাজ সবটা এগিয়ে দেয়। বিয়ের পর জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখন হালকা পাতলা খেতে দেয়। সবাই খেলেও আবরার কিছু মুখে তোলে না। নীরা সেটা লক্ষ্য করে ভাইয়ের কাছে আসে। নিচু হয়ে ফিসফিস করে বলে, ভাইয়া, বউকে দেখার জন্য তোমার মনটা আঁকুপাকু করছে, সেটা আমি বুঝতে পারছি, বাট কিছু তো মুখে তুলো, নইলে নার্ভাস হয়ে যাবে কিন্তু। বলে মুচকি হাসে। বোনকে হাসতে দেখে সেও ফিসফিস করে বলে, আমি তো বড় ভাই, আর তুই বড় ভাইয়ের সাথে ফাজলামো করছিস। একটু করলে কি হয় শুনি, ইনোসেন্ট। ফেস করে বলে, আচ্ছা ভাইয়া, একটা জিনিস দেখবা? কি? আরে দেখবা কিনা বলো। কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা দেখবো, দেখা। নীরা নিজের ফোন বের করে গ্যালারি থেকে কিছু একটা বের করে আবরারের সামনে ধরে বলে, দেখো তো চিনতে পারো কিনা। নীরা আবরারকে একটা ছবি দেখায়। আর ছবিটা হলো মানহার। মানহাকে সাজিয়ে কয়েকটা ফটো তুলে নেয় নিজের ফোনে। ছবিটা দেখে মুখ আপনা আপনি হা হয়ে যায় আবরারের। আবরারের অবস্থা দেখে মিটিমিটি হাসে নীরা। ফের বলে, ভাইয়া, ভাইয়া ছবি দেখে যদি এমন করো তাহলে সরাসরি দেখলে কি করবে? আবরারের ঠোঁটে হাসি, চোখে হাসি, মুখে হাসি। খুশিতে আজ শুধু হাসছে সে। দুই ভাই বোনকে ফিসফিস করে কথা বলতে দেখে অয়ন এগিয়ে আস্তে আস্তে বলে, কি ব্যাপার, তোমরা কি ফিসফিস করছো? আমাকেও একটু বলো শুনি। অয়নের কথা শুনে নীরা বলে, তোমাকে বলা যাবে না, সিক্রেট। অয়নও আর কথা বাড়ায় না। নীরাকে বলে, কাজী সাহেব চলে আসছে, মান্নাকে দ্রুত নিচে নিয়ে আসো। অয়নের কথা শুনে মানহাকে আনতে চলে যায় নীরা আর বন্যা। পাশাপাশি বসে আছে আবরার আর মানহা। মানহা ঘোমটা দিয়ে আছে বিদায় তার মুখ দেখা যাচ্ছে না। আবরার অনেক চেষ্টা করেও প্রেয়সীর মুখ দেখতে পারেনি। মানহা ঘোমটার আড়াল থেকে সবটা লক্ষ্য করে মুসকে মুসকে হাসছে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। প্রথমে আবরারের বিয়ে পড়ান। আবরারকে কবুল বলতে বললে লাশ লজ্জা ফেলে সাথে সাথে কবুল বলে দেয় আবরার। এবার মানহার পালা। কাজী সাহেব মানহাকে কবুল বলতে বলেন। মানহা বলে না। মানহা কবুল না বলায় আবরার টেনশনে পড়ে যায়। ওদিকে মানহার গলা দিয়ে কথা বের হচ্ছে না। টেনশনে ভয়ে সবটাই কাবু করে নেয় তাকে। মিনহাস খান মেয়ের পাশেই ছিলেন। তিনি মেয়ের হাত ধরেই বলে, মামুনি তুমি কবুল বলো, কোনো ভয় নেই মামুনি, আমরা সবাই নিজেদের মানুষ। বাবার কথায় ভরসা খুঁজে পায় মানহা। মাথা উঁচু করে বাবার দিকে তাকিয়ে দেখে বাবার চোখের পানি। ইশারায় কবুল বলতে বলে মানহাকে। মানহায় 3 কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে। এবার সকলে মোনাজাত করে।
মোনাজাতের মাধ্যমে শেষ হয় দুজনের বিয়ে। দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুজনে হয়ে যায় একে অপরের পরিপূরক, একে অপরের সুখ দুঃখের সাথী। আবরারের ঠোঁটে ফুটে ওঠে পূর্ণতার হাসি। বিয়ের ঝামেলা শেষ হতে সবাইকে খেতে দেওয়া হয়। তারপর খাওয়ার পর্ব শেষ হলে বিদায়ের পালা। বিদায় শব্দটা আসে অনেক কষ্টে। বিদায়ের সময় মানহার সে কি কান্না, সবাইকে জড়িয়ে ধরে খুব করে কাঁদছে। মিরাজ মানহাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। ভাই বোনের কান্না দেখে সকলের চোখে পানি। অয়ন চুপ করে একপাশে দাঁড়িয়ে আছে। মিলন খান আর মিনহাজ খান আরবের হাতে তাদের একমাত্র কন্যাকে তুলে দেন। মিনহাজ খান বলেন, আবরার বাবা, তোমার হাতে তুলে দিলাম আমার কলিজাকে। তাকে তুমি দেখে রেখো, অতি আদরের মেয়ে আমার, কখনো কষ্ট পেতে দিও না। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল, আমার সবটা দিয়ে দেখে রাখবো আপনার মেয়েকে। বাসর ঘরে বসে আছে মানহা। অজানা ভয়ে জড়সড় হয়ে আছে, বুকের ভিতর ধুকধুক করছে। তখনই দরজা খোলার শব্দ হয়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে আবরার। তাকে দেখে মানহা নেমে সালাম করতে যায়। আবরার বাধা দিয়ে বলে, আমার বোন বিড়ালের জায়গায় সবসময় আমার বুকে। মানহা অবাক হয়ে আবরারের দিকে তাকায়। মানহার তাকানো দেখে বলে, অমন করে তাকাবেন না, নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছি, আর ঠিক রাখতে পারবো না কিন্তু। মানহার লজ্জায় মাথা নিচু করে নেয়। মানহার মাথা উঁচু করে তার হাতে দেনমোহরের সব টাকা বুঝিয়ে দেয়। টাকা দেখে বলে, এগুলো কেন দিচ্ছেন? আপনার কাছে রাখুন, কাজে লাগবে। ওটা আপনার কাছেই রাখুন। দেনমোহরের টাকা দিয়ে আমার স্ত্রীকে হালালভাবে স্পর্শ করতে চাই। ইসলামিক শরিয়তে আছে, স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করে তবেই তাকে স্পর্শ করো, তার আগে নয়। আবরার ফের বলে, তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? হঠাৎ আবরারের মুখে তুমি ডাক শুনে চমকে উঠে মানহা। তারপর মাথা নেড়ে সায় দেয়। সম্মতি পাওয়ার সাথে সাথে জড়িয়ে ধরে প্রিয়তমাকে। মানহাও প্রথমবারের মতো জড়িয়ে ধরে আবরারকে। আর এখন থেকে শুরু হয় তাদের পথ চলা। পাখির কিচিমিচির শব্দে ঘুম ভেঙে যায় আবরারের। চোখ পিটপিট করে তাকিয়ে প্রথমে সদ্য বিয়ে করা বউয়ের মুখটা দেখে। ঠোঁটের কোণে ফুটে উঠে চওড়া হাসি, মারাত্মক সেই হাসি। যে রমণী দেখবে সেই প্রেমে পড়ে যাবে। কাত হয়ে প্রেয়সীর মুখের পানে তাকিয়ে থাকে। স্নিগ্ধ মায়াময় মুখ, মুখে আছে লাজুকতার ভাব। মাঝে মাঝে চোখ মুখ কুঁচকায়, মাঝে মাঝে মুচকে হাসে। ঘুমন্ত বন বিড়ালের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মানহা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর মানহার মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, খুব গভীর দৃষ্টিতে তাকে দেখছে। হুট করে মানহার চোখ খুলে তাকায়। হঠাৎ চোখ খোলায় আবরার অপ্রস্তুত হয়ে পড়ে, দ্রুত চোখ সরিয়ে নেয়। মানহা চোখ ছোট করে আবরারের দিকে ভ্রু কুঁচকে তাকায়। ঘুম ঘুম কণ্ঠে বলে, কি ব্যাপার? আপনি এমন তাকিয়ে কেন আছেন? কি দেখছেন? আবরার মানহার চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে। আমাকে? অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ, আমি আমার বোন বিড়ালকে দেখছিলাম, তাতে তোমার কোনো সমস্যা আছে? মানহার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমাকে দেখছেন আর আমি বললেই সমস্যা? বাহ, কি চমৎকার কথা। মানহার কথায় হেসে ওঠে আবরার। মানহা ফের বলে, কয়টা বাজে? মাত্র 7টা। কেন? কি 7টা বেজে গেছে আর আপনি আমাকে না ডেকে পড়ে পড়ে দেখছেন আমায়? ছাড়ুন, আপনায় উঠতে হবে, বাসা সবাই কি ভাববে? নতুন বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে। ছি। মানহার কথায় আবরার আরো শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে আর বলে, কেউ কিছু ভাববে না, এত প্যানিক করো না তো। আমাদের বাসায় সবাই অনেক ভালো, আর আমরা স্বামী স্ত্রী, এখানে ছিছি করার কি আছে শুনি? ধুর, ওটা আপনি বুঝবেন না। আমায় ছাড়ুন প্লিজ, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে আমায়। যদি না ছাড়ি? আপনার খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? নিজের বিয়ে করা বউকেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে না তো। আপনি যাকে মিন করতে চাইছেন, হ্যাঁ, ওই তিশাকে। তুমি তিশা? ওয়েট ওয়েট, তিশার কথা তুমি জানলে কি করে? সেটা আপনাকে বলবো না, ছাড়ুন তো। বলে বিছানা থেকে উঠে পড়ে। আবরার নিজেও ছেড়ে দেয়। তিশার ব্যাপারটা মাথায় চক্কর খাচ্ছে। সে সব মাথা থেকে ছেড়ে ফেলে বিছানা থেকে ওঠে। মানহা একেবারে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়। সুতির একটা শাড়ি পরনে তার। মানহার বেরোনোর পর আবরার ফ্রেশ হতে যায়।
মানহা ড্রয়িং রুমে এসে দেখে সেখানে কয়েকজন মহিলা ও পুরুষ বসে আছে। তাদের মধ্যে শুধু তার শ্বশুর আর দাদা শ্বশুরকে ছাড়া কাউকে চেনে না। ভদ্রতার খাতিরে সবাইকে সালাম দেয়, সবাই সালামের উত্তর নেয়, সবার সাথে ভালো মন্দ কথা বলে, রান্নাঘরে শাশুড়ির কাছে চলে যায়, শাশুড়ি মায়ের পাশে দাঁড়ায়। হালিমা বেগম পাশে কারোর অস্তিত্ব পেয়ে তাকান। দেখা মানহা মুচকি হেসে বলে, মানিয়ে নিতে কোনো প্রবলেম হচ্ছে না তোমার? জি না আন্টি। বলে জিভ কামড় খায়। মুচকি হেসে বলে, সরি আন্টি মা। হালিমা বেগম বলেন, সরি বলতে হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে মা কিংবা আম্মু যেটা বলতে স্বস্তি পাও সেটাই বলবা, ঠিক আছে? আচ্ছা আম্মু, আম্মু ওটা আপনি আমাকে দিন, আমি করছি। বলে হাত থেকে নিতে গেলে বলে, না না মা, তোমার কিছু করতে হবে না, তুমি গিয়ে সবার সাথে গল্প করো। আমি তো কাউকে চিনি না আম্মু। আচ্ছা চলো, সবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। হালিমা বেগম মানহার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে যান। তিনি একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেন। আবরারের ফুপিকে উদ্দেশ্য করে বলে, এটা আবরারের একমাত্র ফুপি রোজিনা, এখন থেকে তোমারও ফুপি। আর তোমার ফুপা শরীফুল ইসলাম, তাদের পাশে বসে আছে নিরাশ আম্মু, আবরারের ছোট খালা। তার সাথে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। মানহা সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। সকালের নাস্তা সেরে যে যার কাজে চলে যায়। দুপুর 2টা, মাত্র দুপুরের খাবার খেয়ে রুমে এসেছে মানহা। আবরার এখনো আসেনি। আবরারদের বাড়ির আশেপাশের মানুষগুলো মানহাকে দেখতে আসছে। নীরা তাকে সাথে করে নিজেই নামে। বিয়ের পরের দিন সবাই নতুন বউ দেখতে আসে। পাড়া প্রতিবেশীরা নানান কথা বলে। একজন মহিলা মানহাকে খুঁটে খুঁটে উপর থেকে নিচ দেখে, মুখ বাঁকিয়ে বলে, কি গো বউ, শুনলাম তোমার নাকি আগে বিয়ে হয়েছিল, তা স্বামীর ঘর করতে পারলে না, এখন আবার আমাদের তেজের মতো এক কান পোলাডারে ভোলাইয়া ভালাইয়া বিয়ে করে ফেলাইছ। মহিলার কথা শুনে মানহার চোখের পানি টলমল করে। যে কোনো সময় অশ্রু বিসর্জন যেতে পারে। মানহা চুপ করে শাড়ি খামছে দাঁড়িয়ে আছে। সে কি বলবে? এটা তো সোনারই কথা। সে যদি এখন কিছু বলে তো লোকে বলবে বিয়ে হতে না হতে পরের দিনই নতুন বউ মুখে মুখে কথা বলছে। তাহলে তো তার শ্বশুরের অপমান হবে। সেজন্য মুখ বুজে সহ্য করে নিচ্ছে। নীরা রাগে কটমট করছে। কিছু বলতে যাবে, তখনই সিঁড়ি দিয়ে নামতে দেখে ভাইকে। মুহূর্তে মুখের হাসি ফুটে ওঠে। আবরার আস্তে আস্তে বলে, আমার বউয়ের আগে বিয়ে হয়েছে কি হয়নি সেটা আপনাদের দেখার বিষয় না। আপনার বউ দেখতে আসছেন, ভালো কথা। বউ দেখা শেষ হলে এখন আসতে পারেন। আবরারের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠেন মহিলাটা। রাগে গসগস করতে করতে বেরিয়ে যায় বাসা থেকে। মানহা আবরারের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। আবরার বউয়ের কাছে এসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, খবরদার, আমি যেন আমার বোন বিড়ালের চোখে পানি না দেখি। তোমার চোখের পানি অনেক মূল্যবান, বুঝেছ? আবরারের কথায় মুচকে হাসে মানহা। পাশ থেকে নীরা বলে, বাবা, আপনি থেকে তুমি, বাহ বাহ, বিয়ের পরে এত ডেভেলপমেন্ট। নীরার মাথায় গাঁটটি দিয়ে বলে, ওরে পাজি, ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করা হচ্ছে। হ্যাঁ ধুর ভাইয়া, তোমার সাথে কথা বলাই বেকার। ভাবিমণি চলো, আমরা আজ অনেক আড্ডা দেবো। ছাদে বন্যা একা একা আছে, ভাইয়ার সাথে তুমি যাবে না। বলে টেনে ধরে নিয়ে যায় মানহাকে। পেছন থেকে আবরার ডাকলেও নীরার জন্য কিছু বলতে পারে না। আজ বিয়ে 2 দিন। আবরার আর মানহা খান বাড়িতে যাবে। আবরার প্রথমবার শ্বশুর বাড়িতে যাবে, সেজন্য নিজের রুমে রেডি হচ্ছে। কালো প্যান্ট, কালো শার্ট, তার উপরে কালো কোট পরেছে। ফর্সা গায়ে কালো রঙে ভালো মানিয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুদর্শন লাগছে আবরারকে। মানহা খাটের উপর বসে এক ধ্যানে আবরারকে দেখছে। আয়নায় সবটা দেখছে। আবরার আর মিটিমিটি হাসছে। মানহা আবরারের সাথে ম্যাচিং করে কালো রঙের জামদানি শাড়ি পরছে, মাথায় হিজাব, সিম্পল সাজ, এতেই পারফেক্ট। আবরার মানহার সামনে এসে দাঁড়ায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ভ্রু নাচিয়ে বলে, তোমার বরকে কি আজ একটু বেশি সুদর্শন লাগছে? হ্যাঁ। আবরারের কথায় লজ্জায় অন্যদিকে তাকায়। মুখে তার লাজকতার হাসি, মুখে হাত দিয়ে আছে। আবরার আবারও বলে, কি ব্যাপার, আমার বউটা কি লজ্জা পাচ্ছে?
ধুর, কি যে বলেন আপনি! একটু চুপ করবেন প্লিজ। আচ্ছা, তা না হয় করলাম চুপ, বাট আমার একটা কন্ডিশন আছে। কি? রাজি আছো কিনা বলো। যদি আমার কন্ডিশনে রাজি থাকো তাহলে চুপ করব। আচ্ছা, আমি রাজি। কি কন্ডিশন বলুন? আজ থেকে তুমি আমাকে তুমি করে বলবে, বুঝেছো ডিয়ার বোন বিড়াল? নয়, হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা, চেষ্টা করব। বলো। এক্ষুনি? হ্যাঁ। মানহা কি বলবে বুঝতে পারছে না, বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছে। লজ্জায় মুখ লাল হয়ে গেছে। এতদিন আপনি করে বলে হঠাৎ তুমি করে বলতে গেলে কি হয়? মানহার ভাবনার মাঝে বলে, কি হলো, বলছো না কেন? মানহা আবরারের দিকে তাকিয়ে পড়ল। আচ্ছা চলো, তো দেরি হয়ে যাচ্ছে। নিচে সবাই ওয়েট করছে আমাদের জন্য। আমরা প্লিজ, তুমি দ্রুত নিচে আসো। বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আবরার হেসে ওঠে মানহার কাণ্ডে। বেচারা লজ্জা পেয়েছে। মিনিট 20 হয়েছে তারা খানবিলায় আসছে। আসার পর থেকে আবরার জামাই আদরে অতিষ্ঠ হয়ে গেছে। তার সামনে বিভিন্ন ধরনের নাস্তা, মিষ্টি, পিঠা, আরও কত কি সব কিছু খেতে হয়েছে। দেখতে দেখতে রাত বাড়তে থাকে। খান বাড়ির সবাই এখন বসে আছে ডাইনিং টেবিলে। তানিয়া বেগম আর ইয়াসমিন বেগম খাবার সার্ভ করছেন। আবরার চুপচাপ অল্প অল্প করে মুখে দিচ্ছে। মূলত সে খেতে পারছে না, তবুও তাকে দেওয়া হচ্ছে। খেতে খেতে মিরাজ বলে, ছোট আম্মু দুলাভাইকে একটু গোস্ত দাও তো। একটু বেশি বেশি দিতে পারছো না? তোমাদের বলে দিতে হবে কেন? মিরাজের কথায় তানিয়া বেগম আরো গোস্ত দেন আবরারের প্লেটে। আবরার করুণ চোখে শাশুড়ির পানে তাকান। সে খেতে পারছে না, তাকে কেন দিচ্ছে? কিন্তু তার মুখের ভাষা কেউ বুঝল না। দুলাভাইয়ের অবস্থা দেখে মিরাজ হেসেই যাচ্ছে। মানহা মুখ টিপে হাসছে। অয়ন জোরে হাসতে পারছে না, কারণ আবরার সম্পর্কে তার বড় শালা। মানহা আবরারের পাশেই ছিল। টেবিলের নিচ থেকে মানহার পায়ের গুঁতা দেয় আবরার। মানহা আহ শব্দ করে ওঠে। মানহার শব্দ শুনে সকলে তার দিকে তাকায়। মিনহাস খান বলেন, কি হয়েছে মামুনি? মানহা হেসে উঠে বলে, কিছু না বাবা, জিভে কামড় লেগেছে। বলে মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ, মাফ করে দাও, খাওয়ার সময় মিথ্যে বলতে হলো। সবার খাওয়ায় মনোযোগ দেয়। মানহার রাগী দৃষ্টিতে আবরারের দিকে তাকায়। মানহার তাকানো দেখে মুচকি হাসে আবরার। আবরারের হাসি দেখে জ্বলে উঠে মানহা। ফিস ফিস করে বলে, তুমি হাসছো? হ্যাঁ, তোমার জন্যই আমাকে মিথ্যে বলতে হলো। আগে তুমি আমাকে বাঁচাও, আমি খেতে পারছি না। তবুও শাশুড়ি আম্মা আমাকে এত কষ্ট দিল, আমি এখন কি করে খাবো? বেশ তো, শাশুড়ি আম্মা তার মেয়ের জামাইকে আদর যত ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে, তুমি বরং তৃপ্তি করে খাও, আমি গেলাম। বলে হাত ধুয়ে উঠে যায়। মানহার যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে থাকে। ভাইয়ের করুণ অবস্থা দেখে নীরার খুব মায়া হয়। বড়দের সামনে কিছু বলতেও পারছে না। কি করে ভাইকে বাঁচানো যায় তাই ভাবছে। তাই কিছু করার আগে মিনহাস খান বলেন, আবরার বাবা, খেতে না পারলে রেখে দাও, কষ্ট করে কিছু খেতে হবে না। শ্বশুরের কথায় অনেক খুশি হয় আবরার। দ্রুত হাত ধুয়ে উঠে পড়ে। মুচকি হেসে বলে, তাহলে আমি যাই। বলে ডাইনিং থেকে চলে আসে। আবরারের চলে যাওয়া দেখে তানিয়া বেগম বলল, আরে জামাই তো কিছুই খেলো না, তুমি কেন বলতে গেলে? হ্যাঁ, তোমার জন্য কিছু খেতে পারলো না? বলে নিজে নিজে বকতে থাকেন। রুমে এসে স্বস্তি নিঃশ্বাস ফেলে আবরার। বড় বাঁচা বেঁচে গেছে সে। শ্বশুরকে সালাম করতে হয়, ঠিক সময়ে জামাইয়ের মনের কথা বুঝে ফেলছে। রুমে মানহাকে না দেখে বেলকুনিতে যায়। দেখে বেলকুনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে মানহা। আবরার পেছন থেকে জড়িয়ে ধরে বউকে। হঠাৎ কেউ জড়িয়ে ধরায় চমকে ওঠে মানহা। পরক্ষণে বুঝতে পারে জড়িয়ে ধরা লোকটা কে। তাকে স্পর্শ করার মতো একজনই আছে। কোমরে শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠে সে। শরীরের লোমগুলো শিরশির করে খাড়া হয়ে যায়। শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয়। আবরার ঘোর লাগা কণ্ঠে বলে, বউ, কাজটা ভালো করনি, কিন্তু তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মানহা কাপা কাপা কণ্ঠে বলে, কি বলছো এসব তুমি? আমি আবার কি করেছি? নিচে আমাকে না বাঁচিয়ে চলে আসাটা কি ভালো হয়েছে বলো? কাজটা তুমি মোটেও ভালো করনি। মানহা কোমর থেকে আবরারের হাতটা সরিয়ে ঘুরে দাঁড়িয়ে আবরারের সামনে। দেখে তার দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। মানহা কিছু বলতে যাবে, তার আগে আবরার নিজের ঠোঁট ধারা মানহার ঠোঁট আঁকড়ে ধরে। হঠাৎ এমন কিছু হওয়ায় অপ্রস্তুত হয়ে যায় মানহা।
আবরার নিজের কাজে ব্যস্ত। তখন পেছন থেকে নীরা বলে, আমি কিছু দেখিনি। বলে নিজের হাত দ্বারা নিজের চোখ ঢেকে নেয়। হঠাৎ কারোর কথা শুনে ছিটকে দূরে সরে দাঁড়ায় দুজন। মানহার লজ্জায় অন্যদিকে তাকিয়ে হাঁপাতে থাকে। ছি ছি, কি লজ্জা! লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাচ্ছে। আবরার স্থির হয়ে বোনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছুই হয়নি। নীরা চোখ থেকে হাত সরিয়ে ভাইকে বলে, কারোর রুমে প্রবেশ করার আগে তার থেকে পারমিশন নিতে হয়, সেটা কি তুই জানিস না? তোর জন্য আমার রোমাঞ্চের 12টা বেঁচে গেল, আসার আর সময় পেলি না। আমার না হয় খেয়াল নেই, কিন্তু তুমি তো আর ছোট না, মিনিমাম জ্ঞানটুকুও নেই। এই বাসে এতগুলো মানুষ, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে। যা হবার হয়ে গেছে, কি বলতে এসেছিস বলে বিদায় হ। যত দোষ নন্দঘোষ, এখন সব দোষ আমার, তাই না? ভাবিমনির কাছে আসছিলাম, ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেবো, সেই জন্য ছাদে বসার জন্য জায়গা করে আসছি। তোমরা দুজন তাড়াতাড়ি ছাদে আসো বলে রুম থেকে বেরিয়ে যায়। নীরা চলে যেতে মানহা আবরারের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাকে লজ্জায় পড়তে হলো। এখন আমি কি করে নীরার সামনে যাবো? ধুর, ভাল লাগে না কিছু। বলে রুম থেকে বেরিয়ে যায়। বউয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছু মনে পড়তে মাথার চুলকে হেসে ওঠে। রাতে সবাই মিলে আড্ডা জমিয়েছে ছাদে। সময়টা পার করার জন্য খেলা করবে তারা। 6 জনে গোল হয়ে বসেছে। তারা ট্রুথ অর ডিয়ার খেলবে। সেই অনুযায়ী মিরাজ একটা কাচের বোতল নিয়ে আসে। কিভাবে খেলতে হবে সেটা নীরা বুঝিয়ে দিয়েছে। নিয়ম মাফিক খেলা শুরু করে মিরাজ বোতল ঘুরিয়ে দেয়। সেটা গিয়ে সর্বপ্রথম পড়ে অয়নের দিকে। প্রথমে অয়নের পড়ায় অয়ন ঘাপটি মেরে চুপ করে থাকে, কারণ এসব খেলা সে আগে কখনো করেনি। মেয়েদের খেলা কি ছেলেরা কখনো করে? বিপাকে পড়ে খেলতে হচ্ছে তার। না করলে বউ তার খবর করে ছাড়বে। মানহা চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ট্রুথ নাকি ডেয়ার কোনটা নিবে? অয়ন নীরার দিকে করুণ চোখে তাকায়। নীরা চোখ রাঙিয়ে ইশারায় বলতে বলে। অয়ন মানহার দিকে তাকিয়ে বলে, কোনটা নিলে ভালো হবে বোন? যেটা নিলে ভালো হয় সেটা বল। অয়নের কথায় সবাই হেসে ওঠে। মিরাজ বলে, ভাইয়া তুমি ডিয়ার নাও। অয়ন মিরাজের দিকে তাকিয়ে মুখের হাব ভাব বোঝার চেষ্টা করে। নিজেই ফের বলে, ট্রুথ। সর ভাইয়া। ওকে, তাহলে ভাইয়াকে তোমরা প্রশ্ন করবে। আমি বলে হাত তুলে নীরা হাসছে। হাসার ভাব থেকে অয়ন ঢের বুঝতে পারছে তাকে যা তা প্রশ্ন করবে তার বউ ভাবতেই গলা বুক শুকিয়ে যায়। আমতা আমতা করে বলে, তুমি? হ্যাঁ। আচ্ছা, তুমি জীবনে কয়টা প্রেম করছো? বউ নাচিয়ে বলে, মিথ্যা বলা যাবে না কিন্তু। সবাই অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন সবার দিকে তাকিয়ে বোকা হেসে বলে, 20-30টা করছি। কি বলে চেঁচিয়ে ওঠে নীরা। তুমি আমাকে ঠকিয়েছো? আমাকে তুমি মিথ্যা বলছো? বলে কান্না শুরু করে দেয়। নীরা কান্নায় হকচকিয়ে গিয়ে বলে, আরে তুমি কান্না করছো কেন? আমি মজা করে বলছি, তুমি আমার জীবনে প্রথম প্রেম আর শেষ প্রেম। প্লিজ কান্না থামাও। নীরা কান্না থামিয়ে চোখ ছোট করে বলে, সত্যি? হ্যাঁ। মিরাজ এবার বলে, তোমরা ড্রামা বাদ দিবে? এভাবে করলে আমরা কখন খেলবো? হ্যাঁ। বলে বোতলটা আবার ঘুরিয়ে দেয়। এবার গিয়ে পড়ে আবরারের দিকে। মিরাজ প্রশ্ন করে, দুলাভাই আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডিয়ার? আবরার সোজাসাপটা বলে দেয় সে ডিয়ার নিবে। তার নাকি সৎসাহস আছে। মিরাজ আবরারকে বলে, ভাইয়া আপনি আপুর জন্য একটা কবিতা বলবেন। কবিতা? হ্যাঁ। আচ্ছা। বলে মানহার চোখে চোখ রেখে বলে, তোমার যেন ভালোবাসি আছি শতরূপে বারবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে গীতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ যে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সবাই করতালি দেয়। আবরারের কবিতায় প্রশংসা করে। আবরার মুচকি হেসে মানহাকে চোখ মারে। মানহার লজ্জায় চোখ সরিয়ে নেয়। অনেক হাসি ঠাট্টার মধ্যে দিয়ে খেলা শেষ করে। রাত অনেক হওয়ায় ঘুমাতে চলে যায়। যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। সূর্য তার নিয়ম মতো আজও পূর্ব আকাশে উদিত হয়েছে।
আজ মানহারা চলে যাবে, যেখানে কাউকে সে ঠিক মতো চিনতো না, জানতো না। তাদের সবার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। সবার থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজের গন্তব্যে। গাড়িতে চুপচাপ বসে আছে মানহা। আবরার গাড়ি ড্রাইভ করছে আর চোখে বউকে দেখছে। মানহা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে, চোখের কার্নিশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেটা লক্ষ্য করে আবরার গাড়ি থামায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় চোখ খুলে তাকাতে আবরারের সাথে চোখাচোখি হয়ে যায়। আবরার আলতো হাতে চোখের পানি মুছে দেয়, খুব যত্নে, যাতে ব্যথা না লাগে। আবরার বলে, বনবিড়াল প্লিজ তুমি কান্না করো না, তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না, বুকে খুব ব্যথা করে। আমার খুব কষ্ট হচ্ছে আবরার, বাবা মার জন্য মনটা খুব পড়ছে, ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, বাড়ির কথা মনে পড়ছে আমার। মানহার মুখে আলতোভাবে হাত দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে জান, একটু সময় দাও, আর কষ্ট হবে না পাখি। মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা এখন তো বিকেল, চলো দুজন কোথাও গিয়ে ঘুরে আসি। কোনো এক নিরিবিলি জায়গায় গেলে তোমার মনটা নিমিশেই ভালো হয়ে যাবে। না না থাক, এখন বাসায় চলো, আম্মু হয়তো একা আছেন। আম্মুর জন্য তোমার টেনশন করতে হবে না, আম্মুর কাছে নিশা আছে, খালামণি আছে। তাহলেও দরকার নেই, অন্য একদিন যাব, তুমি বাসায় চলো। আবরার কি সোনার মানুষ? প্রেয়সী মুখের হাসি ফোটানোর জন্য সে সব করতে পারে। গাড়ি স্টার্ট দিয়ে নিজের মতো চালাতে থাকে। বাসার রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। সেটা দেখে মানহা জিজ্ঞেস করে, তুমি বাড়ির রাস্তায় না গিয়ে কোথায় যাচ্ছ? আবরার নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত। মানহার কথায় কোনো রেসপন্স করে না। মানহা ফের বলল, আবরার কোথায় যাচ্ছ সেটা তো বলো। বনবিড়াল চুপ করে থাকো, যেখানে যাচ্ছি সেখানে গেলে তোমার ভালো লাগবে। মানহা আর একটা কথাও বলে না। জানে হাজার বললেও আবরার কোনো উত্তর দেবে না। নির্দিষ্ট জায়গায় এসে গাড়ি থামায় আবরার। গাড়ি থেকে ইশারায় নামতে বলে আবরার। মানহা চুপচাপ নেমে পড়ে। জায়গাটা সম্পূর্ণ নতুন, আগে কখনো আসেনি। চারপাশে চোখ বোলাতে শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। মুহূর্তেই চোখ বুজে ফেলে। আবরার গাড়ি থেকে নেমে মানহার সামনে দাঁড়িয়ে বলে, চলো। মানহার হাত ধরে নিয়ে যায় নদীর পাড়ে। আশেপাশে খুব কমই মানুষ আছে, বেশিরভাগ কাপড় এখানে। মানহার হাত ছেড়ে দেয়। মানহা নদীর পাড়ে বসে, পা দুটো নদীর পানিতে ভিজিয়ে দেয়। মুক্ত পাখির মতো হাত দুটো মেলে দেয়। আবরার গোপনে প্রেয়সীর কয়েকটা ফটো তুলে নেয়। প্রেয়সীর দেখা দেখে আবরারও সেম কাজ করে। ধপ করে নিচে বসে পড়ে। নিজের পাশে আবরারকে বসতে দেখে আবরারের মুখের পানি দেয়। আবরারও কম যায় না, সেও মানহার মুখে পানি ঢেলে দেয়। মানহা খিলখিলিয়ে হেসে ওঠে। হাসির শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। মানহার হাসির সাথে তাল মিলিয়ে পানি ঝনঝন শব্দ হচ্ছে। দুজনে দুষ্টুমি করে একে অপরের গায়ে পানি দিচ্ছে। সেখানে থাকা কিছু মানুষ তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। তাতে আবরারের কিছু যায় আসে না। আবরার মনে মনে ভাবে, একটু আগে যার চোখে পানি ছিল সে এখন হাসছে, মন খুলে প্রকৃতির সাথে মিশে গেছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। চারপাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে। সেটা লক্ষ্য করতেই বাড়ির কথা মনে পড়ে। মানহা আবরারকে তাড়া দেয় বাড়িতে যাওয়ার জন্য। নদীর পাড় থেকে উঠে দাঁড়ায় দুজনে। সেখান থেকে পা বাড়ায় গাড়ির কাছে যাওয়ার জন্য। আবরার নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে রাখে মানহার হাত। দুজনে হাত ধরে হেঁটে যাচ্ছে গাড়ির কাছে। পেছন থেকে কেউ মানহা বলে ডাক দেওয়ায় পা থেমে যায় দুজনের। মানহা পেছনে ফিরে অবাক হয়ে বলে, আপনি